দেশে দুর্ভিক্ষের শঙ্কা বিএনপির, সংকট নিরসনে নির্বাচনের দাবি রিজভীর, সংস্কারের নামে ভোট পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ দুদুর। ফেনী ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত, খাবার এবং পানি সংকট চরমে। অতিবৃষ্টি এবং বন্যার অজুহাতে কাঁচামরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধি, সব ধরনের সবজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। এবং রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি। চলমান এই সংকট নিরসনে নির্বাচনে কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আর দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর অভিযোগ, সংস্কারের নামে সুকৌশলে নির্বাচন বিলম্বিত করার পায়তারা চলছে। সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব অভিযোগ করেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণের আয়োজন করে জিয়া পরিষদ। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, চরম সংকটে পড়তে যাচ্ছে দেশের অর্থনীতি। অর্থনীতির কঠিন করুণ অবস্থা, এটা শুধু মুখের কথা নয়। সামনের সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এটা এখন মানুষের মনে মনে। আর্থিক শৃঙ্খলা ফেরাতে হবে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি না করলে জনগণের কাছে কেহই রেহাই পাবেন না। জনগণ কিন্তু এটা ছেড়ে দেবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দেশ ও গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে সংযত হওয়ার আহ্বান জানান। আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনই মুরব্বীদের মতো কথা বলেন, এটা বেমানান। দয়া করে একটু সংযত হন। গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শামসুজ্জামান দুদু। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খুলনায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পথসভার স্থানে ছাত্র শিবির মঞ্চ করে রেখেছে। নগরীর শিবাড়ি মোড়ের মেইন ফলকে শিবিরের মঞ্চ তৈরি করে এই স্থানটি দখল করে নেওয়া হয়েছে, যে কারণে এখনও পর্যন্ত নির্ধারিত স্থানে মঞ্চ করতে পারেনি এনসিপি। আজ বিকেল 5টায় শিবাড়ি মোড়ে পথসভায় বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এছাড়া সন্ধ্যে 7টায় খালিশপুর পিপলস গোল চত্বরে সমাবেশের মঞ্চ তৈরি করতে পারেনি জাতীয় নাগরিক কমিটি। এনসিপির প্রচার এবং প্রচারণা সেলের দায়িত্বে থাকা সাইফুল ইসলাম বলেন, সকাল থেকেই সমাবেশের মূল স্থানে শিবির মঞ্চ তৈরি করে রেখেছে। তাদেরকে মঞ্চটি সরাতে বললে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে 3 দিনব্যাপী শুল্ক বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক শেষ হয়েছে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। এই বৈঠকে দুই দেশের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয় উপস্থাপন এবং যুক্তিতর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হলেও কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে।
সেগুলো নিয়ে ওয়াশিংটন সময় শুক্রবার সকাল 9টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হবে। দ্বিতীয় দিনের আলোচনার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন একান্ত বৈঠক করেছেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে। এ সময় তিনি বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণও বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যা ইতোমধ্যে শুরু হয়েছে। শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা প্রত্যাশা করে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। দেশে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফেনীর ফুলগাজী এবং পরশুরামের মানুষের সময় কাটছে চরম অনিশ্চয়তায়। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের। দুই উপজেলায় বানের জল কিছুটা কমলেও নতুনভাবে প্লাবিত হয়েছে সদর এবং ছাগলনাইয়া নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 21টি স্থান ভেঙে এ পর্যন্ত 4 উপজেলার অন্তত 109টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ওঠায় আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছেন অনেকে। খোলা হয়েছে 161টি আশ্রয়কেন্দ্র। শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে স্থানীয় প্রশাসন। পানি ওঠায় এখনও বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। ফুলগাজী এবং পরশুরামের অনেক এলাকা গত 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এদিকে নোয়াখালী জেলা জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার 6টি উপজেলার 57টি ইউনিয়ন এবং পৌরসভার অন্তত 2,03,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা 41,840 জন। অন্য আরেকটা ঘরে আসি, এদের নিচে আশ্রয় নিছি প্রায় 15-20 পরিবার, কিন্তু আমরা কোনো খাওয়া দাওয়া, কোনো ওষুধপত্র, কোনো কিছু সরকারি বেসরকারিভাবে আমরা কিছুই পাইতেছি না। আমরা বেরিবান বান্ধার সুবিধা এটাই, আমরা টান এগুলো আমরা দরকার নেই। নদী নদী বারবারে টেন্ডার কাজ করে না, আসলে সঠিকভাবে এই বেড়িবাঁধ নির্মাণ হয় নাই। যদি হইতো তাহলে আমরা এরকম কষ্ট করতে হইতো না। সারা দেশে বৃষ্টি এবং কোথাও কোথাও বন্যার প্রভাবে বাড়তে শুরু করেছে সব ধরনের সবজির দাম। বিশেষ করে 2 দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকা। অন্যান্য সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা করে। একই সাথে বেড়েছে চালের দামও। তবে স্বাভাবিক রয়েছে আলু, পেঁয়াজ এবং অন্যান্য মুদি পণ্যের দর। কাসামদের রিপোর্ট। টানা কয়েকদিনের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একটানা বৃষ্টি থাকায় বাজারে শাকসবজি, মাছ ও অন্যান্য নিত্য সামগ্রীর সরবরাহ যেমন কমেছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসব পণ্যের দাম। বিশেষ করে কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকার উপরে। অন্যান্য সবজির দামও চড়া বলে জানালেন বিক্রেতারা। মনে করেন মরিচটা হঠাৎ করে লাভ করে একটা বাড়ে গেছে 200 টাকা কেজিতে বাড়তি। 160 টাকা গত সপ্তাহ বিক্রি করছে, এই সপ্তাহ 320 টাকা 1 কেজিতে। আপনার বেগুন ছিল 60-70 টাকা কেজি, এই সপ্তাহে 100 টাকা 120 টাকা। এরকম কিছু কিছু মাল আছে অনেক দাম, যেমন বরবটি আপনার 80 টাকা কেজি, তারপর লাউ ছিল 60-50-170 টাকা। আপনার বৃষ্টি আর বৃষ্টির জন্য আপনার মাল ক্ষেতের থেকে উড়াইতে পারে না। মাল পাইকারি আড়তে কম আসছে, কম আইছে, কিন্তু মাল কম, গ্রাহক বেশি। বেড়েছে চালের দামও, তবে স্বাভাবিক রয়েছে ডিম এবং সব ধরনের মুরগির দাম। আগের দামে বিক্রি হচ্ছে মুদি পণ্য। গত সপ্তাহে 60 টাকা বেচছি, 70 টাকা, এরকম সেম বাড়ে না, মানে সপ্তাহ হিসেবে না, ডেইলি চেঞ্জ হয়, একদিন কমে একদিন বাড়ে, এইভাবেই 5 টাকা 19-20। মুদি মাল ঠিক আছে, মুদি মাল বেশি কমে নাই, বাড়ে নাই, আগের বাড়ে আছে। আগে 28 ছিল আপনার 60 থেকে 62, এখন হচ্ছে 65 থেকে 66 টাকা। আর মিনিকেট ছিল 70 থেকে 72, এখন 75 থেকে 76 টাকা মিনিকেট। বাজারগুলো নিয়ন্ত্রণ করবার জন্য বেশ কিছু জায়গায় অভিযান চালালেও এর খুব একটা প্রভাব বাজারে পড়ে না বলে জানান ক্রেতা বিক্রেতা উভয়েই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টানা 2 দিনের বৃষ্টিতে কুষ্টিয়ায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। সরবরাহ কমের অজুহাতে বেড়েছে ডিমের দরও। হাসিবুর রহমান রিজু রিপোর্টে যে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুষ্টিয়া শহরের পৌর বাজারে সবজিসহ নিত্যপণ্যের দামে কিছুটা স্বস্তি ফিরলেও এটি দীর্ঘ হয়নি। আবারও বাজার সিন্ডিকেটের কারণেই লাফিয়ে লাফিয়ে সব ধরনের সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। বৃষ্টির অজুহাতে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম বেড়েছে 100 থেকে 120 টাকা। বেড়েছে ডিমের দামও। কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে সবজিসহ নিত্যপণ্যের বাজারে হাতবদলের মাধ্যমেই বাড়িয়ে দেয় প্রতিটি পণ্যের দাম বলে অভিযোগ ক্রেতাদের। অন্যদিকে বিক্রেতারা বলছেন, কোনো সিন্ডিকেট নয়, সরবরাহ কম ও টানা বৃষ্টির কারণেই এই দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাজারে আসলে হিমশিম খায়, যেমন
গত সপ্তাহে আমরা কাঁচামরিচ কিনেছি 60 টাকা কেজি, সেই মরিচ আজকে এসে দেখি 180 টাকা কেজি। গত সপ্তাহে ডিম ছিল 240 থেকে 50 টাকার মধ্যে খাসি, আর এই এক সপ্তাহ পরে সেটা 20 টাকা বেড়ে এখন বর্তমান 270 থেকে 80 টাকা বিক্রি। এইভাবে যদি নিত্যপণ্য দাম বেড়ে যায় আমাদের মধ্যবিত্ত মানুষের জন্য খুবই কষ্টকর। বাজার সিন্ডিকেট হয়তো হতে পারে, না হলে তো এত আপ ডাউন হয় না, এক সপ্তাহের ভিতরে নাই যাইতে দাম বাড়ার কারণে আমরা নিম্ন আয়ের মানুষ খুবই অস্বস্তিতে ভোগান্তিতে পড়েছে। বৃষ্টি হলে পারে গাছে সমস্যা হয়, মাল আমদানি কম হয়, আমদানি কম হওয়ার কারণে দাম বেড়ে যায়। এদিকে অসাধু কোনো ব্যবসায়ী দাম বৃদ্ধি করলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। যখনই বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে তখন কৃষি বিপণন অধিদপ্তর তার যে ডিপার্টমেন্টাল আইন রয়েছে, কৃষি বিপণন আইন 2018, কৃষি বিপণন নীতিমালা 2021, কৃষি বিপণন বিধি 2023, এটা কিন্তু কালের ইতিহাসে একটা যুগান্তকারী আইন এবং এটা মার্কেট ওরিয়েন্টেড আইন। এই আইনে সমস্ত বিষয়ে কাজ করা, সর্বদিকে কাজ করার সুযোগ রয়েছে, যেটাই আমরা এই প্রতিদিনকার মোবাইল কোর্টে কিন্তু অহরহ করছি। নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি রুখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি সচেতন মহলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 3 সন্তান সহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। ভোরের দিকে চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন রিপন, তার স্ত্রী চাঁদনি এবং তার 3 সন্তান তামিম, রোকন এবং আয়েশা। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ রিপন পেশায় রিকশা চালক। পরিবার সহ তিনি সূত্রাপুরের কাগজিটোলা সাইদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি 5তলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। গতরাতে হঠাৎ করে বাসায় বিস্ফোরণ ঘটে, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় 34 কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে রাত থেকেই চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল বিশ্বরোড কুট্টাপাড়া মোড় হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে যানজট। হাইওয়ে পুলিশ জানায় 6 লেনের কাজ চলমান থাকায় সড়ক সরু অবস্থায় রয়েছে, তাই সৃষ্টি হয়েছে এমন যানজট। এছাড়া আশুগঞ্জ এবং বিশ্বরোড মোড় এলাকার রাস্তায় অসংখ্য খানাখন্দ এবং বৃষ্টির কারণে যানবাহন ধীর গতিতে চলছে। কোথাও কোথাও গর্তে গাড়ি আটকে যাওয়ায় বাড়ছে যানজটের ভোগান্তি। যান চলাচল স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ। এবারে জুলাই অভ্যুত্থান স্মরণে আমাদের বিশেষ আয়োজন। 24 জুলাইয়ে যাত্রাবাড়ি ছিল ছাত্র জনতা, বহু রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এক ভিন্ন মাত্রার প্ল্যাটফর্ম। এখান থেকে রাষ্ট্রীয় বল প্রয়োগের বিপরীতে গড়ে ওঠে প্রবল প্রতিরোধ, রচিত হয় ইতিহাসের নতুন অধ্যায়। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জুলাই অভ্যুত্থান বা ছাত্র জনতার গণবিক্ষোভ চলাকালে যাত্রাবাড়ি রূপ নেয় স্বৈর শাসন বিরোধী এক নির্ভীক প্রতিরোধের উর্বর ভূমিতে। এখানে রাষ্ট্রযন্ত্র ও ছাত্র জনতার মুখোমুখি সংঘর্ষ ছিল কেবল নৃশংসতার নির্যাস নয়, বরং নাগরিক চেতনার একটি রূপান্তরিত অভিব্যক্তি। শুরুতে শান্তিপূর্ণ অবস্থান, ধর্মঘট ও বিক্ষোভ মিছিল ছিল যাত্রাবাড়ির আপমর জনগণের সম্মিলিত প্রতিক্রিয়া। তবে প্রধান সড়ক, চৌরাস্তা ও গোলাপবাগ মোড়ে তারা যখন কোটা ছেড়ে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ধ্বনি তোলে, রাষ্ট্র তখন নির্বিচারে হত্যা আর দমন পীড়নের কঠোর নীতি অবলম্বন করে। মৃত্যুর মিছিলে যোগ হতে থাকে একের পর এক নাম। 30 জুলাই অন্তত 28 জনের ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়। যাত্রাবাড়ি হয়ে ওঠে শহীদ চেতনার জ্বলন্ত ভূমি। জুলাই আন্দোলনের শেষ দিনগুলোতে যাত্রাবাড়ি শুধু গুলির শব্দে নয়, চোখের জল, বারুদের বিষাক্ত ধোঁয়া আর প্রতিজ্ঞাবদ্ধ মৌনতায় ভরপুর ছিল। রাষ্ট্র যখন শ্রবণ শক্তি হারায়, তখন জনগণ রক্ত দিয়ে লিখে দেয় ইতিহাস। এরই প্রমাণ মেলে 5 আগস্ট। এদিন শহীদের খাতায় যাত্রাবাড়িতে নাম লেখান অন্তত 52 জন। তবু টিকে থাকতে পারেনি স্বৈর শাসক। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দর্শক, আবার বন্যা পরিস্থিতির খবর। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির আরো খবর জানিয়েছেন আমাদের সহকর্মী মানিক ভূঁইয়া। একদিনের টানা বর্ষণে নোয়াখালী বিভিন্ন অঞ্চল ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না থাকার কারণে পানিবদ্ধ হয়ে পড়ছে হাজার হাজার ঘনবসতি এলাকা এবং নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো যারা কাঁচা ঘর বাড়ি, এর মধ্যে অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। পানি ডুবে অফিস আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। তো আজকে সকাল থেকে রোদের চিংকারির সাথে এবং এই মানুষের মনে একটু আনন্দ উৎফুল্ল দেখা গিয়েছে এবং মানুষ মনে করছে যে আশা করা যায় আগামী 2-1 দিনের ভিতরে তাদের পূর্বের সেই অবস্থা এবং তাদের যে বৃষ্টিতে যে এবং জলাবদ্ধতা যে ক্ষতি হয়েছে সেটা পুষে উঠতে পারবে। এছাড়া আমাদের নোয়াখালী জেলা প্রশাসক এবং নোয়াখালী দুর্যোগ ব্যবস্থাপনা এবং নোয়াখালী পৌরসভা সহ নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় থেকে যে বন্যার পরবর্তীতে যেই বিভিন্ন রকমের জলাবাহিত রোগ সৃষ্টি হবে এবং বিশেষ করে চর্মরোগ, অ্যালার্জি এবং এই জাতীয় রোগ হয়, সেটার জন্য তারা কয়েকটি পদক্ষেপ নিয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছে তারা মাঠে এখন আজকে জুমার দিন হলেও তারা বিকেল থেকে অথবা শনিবার সকাল থেকে তারা মাঠে কাজ করবে। যে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে খাদ্য সহায়তা দেবে এবং আর্থিক সহায়তার পাশাপাশি তারা ওষুধ বিভিন্ন রকম সেবা দিয়ে থাকবে। এবং এছাড়া জেলা বিএনপির পক্ষ থেকে তারা এই ড্রেনেজ ব্যবস্থা এই নাগাল অর্থাৎ যে দুরবস্থা সেই কারণে তারা দুঃখ প্রকাশ করছে এবং আগামীতে এই সরকারের গঠন হলে অথবা সরকারের মাধ্যমে আগামী যে কোনো সরকারের মাধ্যমে তারা দ্রুত গতিতে নোয়াখালী এই জলাবদ্ধতা নিরসনের জন্য হাতে কাজ করবে। এবং এছাড়া নোয়াখালীতে কয়েকটি স্বেচ্ছাসেবক সংগঠন তাদের ব্যক্তিক দিক থেকে এই কাজ শুরু করছে অর্থাৎ জলাবদ্ধতা নিরসনের জন্য, মানে দ্রুত পানি নেমে যায়। এই ছিল আমাদের কাছে নোয়াখালী আজকে সরাসরি আপডেট। আমরা তাজুল ইসলাম মানিক মিয়া, এশিয়ান টিভি, নোয়াখালী। দিকে নেত্রকোনা বারোহাটা উপজেলার খাদ্য গুদামের প্রায় 4,500 চালের বস্তা এবং 9 মেট্রিক টন ধানের গরমিল থাকায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরকে রিলিজ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খবিরুল আহসান খাদ্য গুদামের স্টক মেলাতে গেলে অনিয়মের বিষয়টি নজরে আসে। পরে তিনি যাচাই বাছাই শেষে কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন দাখিল করেন। পরে কর্তৃপক্ষ অনিয়মের সত্যতা পেলে খাদ্য কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে। চালের বস্তার ঘাটতি এবং ধান উদ্ধৃত হওয়ার কারণে সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তাকে প্রায় 8 লাখ টাকা ফেরত দিতে হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। রিলিজ হওয়া খাদ্য কর্মকর্তা হুমায়ুন কবিরকে ময়মনসিংহের ধোবাউড়া থানায় ওএসডি করে পাঠানো হয়েছে। প্রতি বৎসরিক আমাদের একটি গুদাম ভেরিফিকেশন হয়, সেটা প্রতি বছর 30 জুন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে ডিসি স্যারের নিয়োগের প্রেক্ষিতে আমি সেখানে গুদাম পরিদর্শন করি এবং সেটা ভেরিফিকেশন করি। সেখানে পরিদর্শনকালে কিছু ধান বেশি পাওয়া যায় এবং কিছু বস্তা কম। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চাঙ্গৈর থেকে চাপাপুর পর্যন্ত 5 কিলোমিটার রাস্তার বেহাল দশা। বর্ষা মৌসুমে কাঁচা রাস্তায় কাদা সৃষ্টি হয়ে হাঁটু কাদাতে পরিণত হয়েছে। ফলে আটান, আন্দাসুরা, পারশু, আচারপাড়া সহ আশপাশের 8 গ্রামে 30 থেকে 35 হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা কাদা মারিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। কৃষকদের উৎপাদিত পণ্য সঠিক সময়ে বাজারজাত করতে না পারায় কষ্টের শেষ নেই তাদের। দ্রুত পাকাকরণ কাজ করার আশ্বাস প্রদান করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই ফসলটা আমরা কখনো বাজারে নিয়ে বিক্রি করতে পারি না। পার্শ্ববর্তী গ্রাম থেকে এই রাস্তাতে আসবে লাগলে 1 মণ ধান কমপক্ষে 100 টাকার নিচে আসে না এই পর্যন্ত। আওয়ামী লীগও দেখলাম, বিএনপিও দেখলাম, খালি আশ্বাস দেয়। রাস্তাঘাট আর হয় না ভাই। 40 বছর বয়স আমার, 35 বছর বয়স থেকে দেখতেছি এরকমই রাস্তা আছে। স্কুলের ছাত্রীরা ঠিক মতো আসতে পারে না। 1 সপ্তাহের মধ্যে 3 দিন আসে, 2 দিন বাইরে বসে থাকা লাগে। সমস্যা আমরা ভোট ঠিকই দেই, কিন্তু আগের কাম হয় না। তারা যত আমাকে অতি দ্রুত হয়, তাছাড়া আমাকে খুব দুর্দশা। নিজেদের বিভিন্ন উদ্ভাবনকে এক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে গ্রামীণফোন ওয়ান নামের নতুন মাধ্যম চালু করেছে দেশীয় শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোন ওয়ানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করার ঘোষণা দেওয়া হয়। এই সময় জানানো হয়, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে গ্রাহকদের চাহিদা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জকে গুরুত্ব দিতে গ্রামীণফোন ওয়ানের জন্য বিভিন্ন সেবা তৈরি করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল বারী। এছাড়াও গ্রামীণফোনের
সিইও ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার ফারহান আজ সামান সহ প্রতিষ্ঠানটির অন্যান্য শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশে দুর্ভিক্ষের শঙ্কা বিএনপির, সংকট নিরসনে নির্বাচনের দাবি রিজভির, সংস্কারের নামে ভোট পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ দুদুল। ফেনী এবং নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত, খাবার ও পানি সংকট চরমে। অতিবৃষ্টি এবং বন্যার অজুহাতে কাঁচামরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধি, সব ধরনের সবজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। এবং রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।